এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পরমাণুর গঠন বা স্ট্রাকচার অফ অ্যাটমের থার্ড পার্ট। এটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য, বা এটা একটু ভালো করে বুঝতে হবে। এই অংশটা খুবই সোজা, ভালো করে বোঝানো হয় না বলে ছেলেমেয়েরা বুঝতে পারে না। তো আমি চেষ্টা করব খুব ভালো করে বোঝানোর। তোমরা মন দিয়ে শোনো এবং দেখো। এটা অ্যাকচুয়ালি যেটা আজকের পড়ব সেটা হচ্ছে ইলেকট্রনের শক্তি সংক্রান্ত একটা আমরা বিভিন্ন গাণিতিক রূপ এবং ইলেকট্রনের শক্তি কখন বেশি হচ্ছে কম হচ্ছে এই সবগুলো আমরা এখানটা একটু পড়ব। তো প্রথমে দেখো যে আমি পিকচারটা দিয়েছি যে এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস থেকে এই অসীম দূরত্বে ধরো ইলেকট্রন একটা আছে। এই ইলেকট্রন অসীম দূরত্বে আছে, অর্থাৎ এর স্থিতিশক্তি শূন্য। মনে রাখবে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন যত দূরে থাকবে বা অসীম দূরত্বে যদি থাকে তার স্থিতিশক্তি মানে পোটেনশিয়াল এনার্জি শূন্য ধরা হয়। তার সবসময় সেই অসীম দূরত্বে গতিশক্তি খুব বেশি পরিমাণে আছে। যেহেতু ইলেকট্রন যখন নিউক্লিয়াসের আকর্ষণ বলের অনেক দূরে অসীম দূরত্বে রয়েছে, তার গতিশক্তির পরিমাণটা এত বেশি হয় যে সেটা হিসেব করা যায় না। ওই জন্য আমরা এই গতিশক্তির মানটাকে জিরো ধরব, অর্থাৎ নিউক্লিয়াসের রেসপেক্টে এই ইলেকট্রনের শক্তি অ্যাকচুয়ালি শূন্য আমরা ধরব, জিরো। স্থির শক্তিটা তো অবভিয়াসলি জিরো, কারণ সে বাইরে যখন ইলেকট্রনটা আছে তার কোনো রকম স্থির শক্তির কোনো ব্যাপার নেই। মনে রাখবে কোনো একটা পদার্থ যখন কারোর সঙ্গে আকর্ষণে আবদ্ধ হয় তখনই তার মধ্যে স্থিতিশীলতা জন্মায়, অর্থাৎ স্থির শক্তি তৈরি হয়। তো এইবারে তাহলে একটা কি আমি বোঝালাম যে অসীম দূরত্বে কোনো ইলেকট্রনের শক্তিকে শূন্য ধরা হয়। বইতে শুধু স্থির শক্তির কথা শূন্য এটা বলা আছে, কিন্তু একই সঙ্গে গতিশক্তিটাও শূন্য ধরা হয়, যেহেতু হিসেব করা যায় না। মানে এর গতি কোনো সীমা পরিসীমা নেই, গতিশক্তির কোনো সীমা পরিসীমা নেই বলে এটাকে শূন্য ধরা হয়। তো যখন ইলেকট্রনটা আস্তে আস্তে আমরা নিউক্লিয়াসের দিকে নিয়ে যাব, ধরো আমরা এইখানটায় নিয়ে আসলাম, ধরো ইলেকট্রনটাকে আমরা সরিয়ে নিউক্লিয়াসের কাছে আনলাম। তো যখন ইলেকট্রনটা এখানটায় আসছে তখন কি হবে, সে নিউক্লিয়াসের আকর্ষণ বল অনুভব করবে। যখন এখানে ছিল তখন সে আকর্ষণ বল মোটেই অনুভব করতো না, কিন্তু এই পজিশনে যখনই তাকে নিয়ে আসা হলো সে নিউক্লিয়াসের কাছে আসছে, ফলে আকর্ষণ বল একটা ফিল করবে। এখানে কেন আকর্ষণ অনুভব করবে না, কারণ এটা অসীম দূরত্বে রয়েছে, নিউক্লিয়াসের ধরা ছোঁয়ার অনেক বাইরে রয়েছে ইলেকট্রনটা। তো সেই জন্য এখানে আসা মাত্রই সে কী করবে, আকর্ষণ বল অনুভব করবে। আর একটা কথা ভালো করে মনে রাখবে, সমস্ত কেমিস্ট্রি যে সমস্ত অধ্যায়গুলো আছে সব ক্ষেত্রে একটা কথা খুব ভালো করে মনে রাখবে যে কোনো একটা মানে বস্তু বা কোনো একটা অণু পরমাণু যে কোনো কণা যাই হোক না কেন, তাদের শক্তি যদি কমে যায় তারা কিন্তু স্থায়িত্ব লাভ করে, এবং যখন কোনো বস্তু আর একটা বস্তুর সঙ্গে আকর্ষণে আবদ্ধ থাকে তখন তার শক্তি কমে যায়। তো এখানে ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে, অর্থাৎ নিউক্লিয়াসের আকর্ষণ বল অনুভব করছিল না। যখন এখানে নিয়ে আসলাম তখন কি হচ্ছে, সেই আকর্ষণ বল অনুভব করছে, অর্থাৎ এর শক্তি অনেক কমে গেছে, অর্থাৎ স্থায়িত্ব লাভ করেছে। এখানে ছিল অস্থায়ী, এখানে শক্তি, এখানে ইলেকট্রনটা স্থায়িত্ব লাভ করলো। কেন? কারণ আকর্ষণ বলে আবদ্ধ হয়েছে তাই। অর্থাৎ ইলেকট্রন যখন এইখান থেকে এইখানে এসেছে তখন তার শক্তি কমে গেছে। আকর্ষণ, তাহলে আমি তিনটে কথা পরপর বলছি। আকর্ষণ বল যদি কাজ করে তাহলে সে স্থায়িত্ব লাভ করবে, আর স্থায়িত্ব লাভ করা মানেই সে শক্তি বিকিরণ করবে। অর্থাৎ ইলেকট্রনের এই অংশের শক্তি খুব বেশি ছিল, যখন এইখানটায় এসছে সে নিউক্লিয়াসের আকর্ষণ বলে আবদ্ধ হয়েছে, ফলে তার শক্তিটা কমে গেছে। এবং সেই শক্তিটা কিভাবে কমে গেছে না, নির্দিষ্ট তরঙ্গের আকারে সেটা বিকিরিত হয়ে গেছে বা রেডিয়েটেড হয়ে গেছে, ফলে এই ইলেকট্রনের শক্তি কিন্তু কম, এই ইলেকট্রনের শক্তিটা বেশি, এই ইলেকট্রনের শক্তিটা কম। এই ইলেকট্রনের শক্তিটা বেশি, তাও সেটা মান কত ধরেছি আমরা, জিরো। তাহলে জিরো থেকে যদি কমে যায় তার ইলেকট্রনের শক্তিটা তাহলে কী হলো, নেগেটিভ হবে। জিরো থেকে কম বলতে নেগেটিভ হবে। ওই জন্য ইলেকট্রনের যখনই আমরা শক্তি নির্ণয় করব দেখব যে সেই মানটা অলওয়েজ নেগেটিভ আসছে। এই ইলেকট্রনের শক্তি নেগেটিভ কেন হয়, 100 জনের মধ্যে অন্তত 99 ভাগ ছেলে মেয়ে এটা বুঝতেই পারে না। তোমরা আশা করি বুঝতে পেরেছ। আমি আবার বলছি, এইখানটায় যে ইলেকট্রনটা ছিল সে অসীম দূরত্বে রয়েছে,
তার স্থির শক্তির মানটা 0, গতি শক্তির মানটা এত বেশি হিসেব করা যায় না, তাকেও আমরা অ্যাভয়েড করছি, অর্থাৎ 0 ধরে রাখছি। এই ইলেকট্রনকে যখন আমরা নিউক্লিয়াসের কাছে নিয়ে আসব, তখন এই ইলেকট্রন আকর্ষণ বল অনুভব করবে। আকর্ষণ কোনো সিস্টেমকে স্থায়িত্ব দান করে, আর স্থায়ী হলেই সে কী করবে, শক্তি বিকিরণ করবে, অর্থাৎ শক্তি বর্জন করেছে। এই পজিশানে এসে যার শক্তি ছিল 0, সে যদি শক্তি বর্জন করে 0 থেকে কমে গেলে তাহলে নেগেটিভই হয়, অর্থাৎ নিউক্লিয়াসের কাছে যদি কোনো ইলেকট্রন এসে পৌঁছায় তার শক্তির পরিমাণটা নেগেটিভ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছ। তো আমি এখানে লিখে দিয়েছি যে অসীম দূরত্বে শক্তি 0, যত নিউক্লিয়াসের কাছে ইলেকট্রন আসবে তত আকর্ষণ বলে আবদ্ধ হবে, স্থায়ী হবে এবং শক্তি কমে যাবে। শক্তি যদি কমে যায় তাহলে ইলেকট্রনের শক্তিটা 0 থেকে কমে গেল মানে ঋণাত্মক। এরপরে আমরা ওই শক্তিটা হিসেব করব, ইলেকট্রনের শক্তি কতটা সেটা হিসেব করব। তো ধরো আমরা একটা নিউক্লিয়াস, এখানটায় আমরা ছবিটা এঁকেছি, এটা নিউক্লিয়াস ধরে নাও। নিউক্লিয়াসের মধ্যে জেডখানা প্রোটন আছে। আমরা এখানে জেড অক্ষরটা ইউজ করব কোনো পরমাণু ক্রমাঙ্ক, সেটাকেই আমরা সেটাকেই আমরা রিপ্রেজেন্ট করব জেড দিয়ে, যে পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা। ধরো কোনো একটা পরমাণুর মধ্যে প্রোটন আছে জেড সংখ্যক। যদি জেড সংখ্যক যদি প্রোটন এখানে থাকে তাহলে কি হবে, প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জের মান কিন্তু সমান, শুধু ওদের সাইনটা আলাদা। প্রোটনের ক্ষেত্রে পজিটিভ চার্জ, ইলেকট্রনের ক্ষেত্রে নেগেটিভ চার্জ, কিন্তু মানটা এক, সাইনটা আলাদা। তো ধরো কোনো একটা মৌলের পরমাণু ক্রমাঙ্ক যদি জেড হয় তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে জেড, এক একটা প্রোটনের চার্জ কত হচ্ছে, ই ধরে নিচ্ছি, কারণ ইলেকট্রনের যা চার্জ প্রোটনেরও তাই চার্জ। এই প্রোটনের চার্জটা হচ্ছে পজিটিভ আর ইলেকট্রন চার্জটা নেগেটিভ। তো এখানে তাহলে প্রোটনের টোটাল নিউক্লিয়ার চার্জ কত হবে, জেড ইন্টু ই। এক একটা প্রোটনের চার্জ হচ্ছে ই, তাহলে জেড সংখ্যক প্রোটনের চার্জ হচ্ছে জেডই। এই জেডই আকর্ষণ বল, এই চার্জ, এই আকর্ষণ বলের এই যে তোমার চার্জ যেটা আছে আধান, সে কী করবে, ইলেকট্রনকে আকর্ষণ করবে। এই ইলেকট্রনের চার্জ যেহেতু নেগেটিভ, আমরা একটা ইলেকট্রন ধরবো, আর এখানে নিউক্লিয়াস যে কটা প্রোটন থাকবে সেইটা ধরবো আমরা এখানে। তো এই ইলেকট্রনটাকে এই প্রোটন আকর্ষণ করছে, অর্থাৎ কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। এর আরেকটা নাম হচ্ছে অভিকেন্দ্র বল। আমরা এটাকে আগে একটা বলেছিলাম যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলেছিলাম, বা স্থির তাড়িতিক আকর্ষণ বলও বলেছিলাম আগে। তো তার আরও একটা নাম হচ্ছে অভিকেন্দ্র বল। এই ইলেকট্রনকে নিউক্লিয়াস নিজের দিকে টেনে রাখবে। আবার এই ইলেকট্রন যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে ইলেকট্রন কিন্তু বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা দেখাবে, তাকে বলছি আমরা অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। এবং তার মানটা কত হচ্ছে mv²/r, এটা আগের ভিডিওতেও আমি বলেছিলাম। তো এই ইলেকট্রনের উপরে দু রকমের ফোর্স কাজ করছে, অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র বল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই বলটা এবং এই বলটা অবভিয়াসলি সমান হতে হবে। যদি এই বল এবং এই বল সমান না হয় তাহলে কিন্তু ইলেকট্রন তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারবে না। যেহেতু ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, তাহলে অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র বলের মান অবভিয়াসলি সমান হবে। তো অভিকেন্দ্র বল নির্ণয় করার ব্যাপারটা কি না, অভিকেন্দ্র বল মানে এক প্রকার আকর্ষণ বল, কুলম্বীয় আকর্ষণ বল। সেটা কি, সেটা হচ্ছে যে এই নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন বা পজিটিভ চার্জ আছে, এক একটা প্রোটনের চার্জ হচ্ছে ই প্লাস লিখেছি, তাহলে জেডখানা হলে কি হবে, জেড ই। একটা ইলেকট্রন আধান হচ্ছে ই, তাহলে কুলম্বের আকর্ষণ বলের সেই সংজ্ঞাটা কী ছিল না, আকর্ষণ বলের মানটা আধান দুইটির গুণফলের সমানুপাতিক এবং তাদের ভিতরকার দূরত্বের ব্যস্তানুপাতিক। আমরা ধরে নিয়েছি যে এই দূরত্বটা হচ্ছে আর, তাহলে জেডই হচ্ছে এটা নিউক্লিয়াসের আধান, ই হচ্ছে ইলেকট্রনের আধান। দুটো আধানের মানই কিন্তু সেম, শুধু সাইনটা আলাদা। তো এই আধান, এটা হচ্ছে প্রোটনের আধান, ইলেকট্রন আধানের মধ্যে কি গুণ করব, আধান দুটোর গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আমরা নিচে r² দিয়ে লিখব। আর অপকেন্দ্র বল হচ্ছে mv²/r। এখান থেকে আমরা সিম্পলিফিকেশান করে কি দাঁড়াচ্ছে না, ZE²/r², mv²/r। এখান থেকে তুমি কি করতে পারো, এই আর আর একটা আর কেটে দিতে পারো, এখানে একটা আর লিখতে পারো। তো এই একটা ইকুয়েশান আমরা পেলাম।
যেখানে কুলম্বীয় আকর্ষণ বল আর অপকেন্দ্র বলকে আমরা সমান করে নিয়ে আবার আমাদের জানা আছে যে বোরের যে ফর্মুলাটা বা ইকুয়েশানটা সেখানে কি বলা হয়েছে যে mvr ইকুয়ালস টু nh/2π। তো এই ইকুয়েশানটা এবং এই ইকুয়েশানটাকে কাজে লাগিয়ে ইলেকট্রনের শক্তি নির্ণয় করা হয়েছে, গতিশক্তি নির্ণয় করা হয়েছে এবং স্থিতিশক্তি নির্ণয় করা হয়েছে। তোমরা হয়তো বলবে যে স্যার একটু আগে বললেন গতিশক্তি 0 বা স্থিতিশক্তির মানটা 0, এটা কী করে হয়? উত্তর আমার কথাটা মানে তোমাদের এই প্রশ্নের উত্তরটা আমি যে দিচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রন যখন নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে আছে তখনই তাদের শক্তি 0 হবে, সেটা গতিশক্তি হোক বা স্থিতিশক্তি হোক। কিন্তু আমরা যদি যখন আমরা ইলেকট্রনকে অসীম দূরত্ব থেকে যখন আমরা এরকম পজিশনে নিয়ে আসছি তখন তার শক্তি কম বেশি হয়ে গিয়ে যে শক্তিটা আসবে তার মধ্যে দুরকম শক্তি আছে, সেটা স্থিতিশক্তি এবং গতিশক্তি। এটা কিন্তু আর 0 এখানে নেই। তো সেই গতিশক্তি এবং স্থিতিশক্তির মানটা আমরা এখানটায় বার করেছি ওই দুটি ইকুয়েশনের সাহায্যে। কোন দুটি ইকুয়েশন আমি এখানে লিখে দিলাম, এটা নাম্বার 1 ইকুয়েশন, নাম্বার 2 ইকুয়েশন। এই দুটি ইকুয়েশনকে বারবার ইউজ করে মডিফিকেশন করে আমরা যে ফরমেশনটা পাচ্ছি, গতিশক্তির মানটা প্লাস 2π² z² e4m/n² h², আর স্থিতিশক্তির মানটা হচ্ছে মাইনাস 4π² z² e4m/n² h²। এখানে পাই মানে হচ্ছে সেই 3.14/22 জেড, এটা আমি বলেছি। জেড মানে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, ই হচ্ছে আধান, ইলেকট্রন বা প্রোটনের আধান। এখানে আমরা ইলেকট্রন আধানটাই ধরবো, যা মান আছে সেটাই বসিয়ে দেবো। সাইনটাকে আমরা অ্যাভয়েড করব, নেগেটিভ পজিটিভ আমরা বসাবো না, শুধুমাত্র মানটাকে বসাবো। এম হচ্ছে ইলেকট্রনের মাস, এন হচ্ছে কক্ষপথের সংখ্যা, অর্থাৎ কোন কক্ষপথে রেখেছি, প্রথম কক্ষপথে না দ্বিতীয় কক্ষপথে না তৃতীয় কক্ষপথে, আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এনের মান যদি আমরা এখানে 1 বসাই তাহলে বুঝতে হবে ইলেকট্রনটাকে আমরা নিউক্লিয়াসের সাপেক্ষে প্রথম কক্ষপথে স্থান দিয়েছি। এনের মান যদি আমরা 3 বসাই তাহলে বুঝতে হবে সেই ইলেকট্রনটা 3rd অরবিটে রয়েছে। যদি 4 বসাই তাহলে বুঝতে হবে 4th অরবিটে রয়েছে। তাহলে আমরা এই ইলেকট্রনের গতিশক্তি এবং স্থিতি বার করেছি আমরা এই দুটো ফর্মুলাকে কাজে লাগিয়ে। এইগুলোর ডিডাকশান পরীক্ষায় আসে না, পড়তে হয় না, জাস্ট একটু জেনে রাখলেই হলো। কিন্তু এই সমস্ত সমীকরণগুলোর অ্যাপ্লিকেশান আসে এবং অ্যাপ্লিকেশানটাই হচ্ছে মেন। মনে রাখবে এখন যা সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো বা আদার্স বায়োলজি, প্রত্যেক ক্ষেত্রে এটা মাথায় রাখবে যে সরাসরি থিওরি বেস কোশ্চেন হয় না, ওই থিওরির অ্যাপ্লিকেশানের উপরেই কোশ্চেনগুলো হয়, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারে গতিশক্তি এবং স্থিতিশক্তি যখন আমরা বার করতে পারলাম, এইবার তাহলে সেই ইলেকট্রনের মোট শক্তি কত হবে? মোট শক্তি হচ্ছে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, এটা যোগ করলাম। তোমরা খেয়াল করে দেখো এই রাশিটার মান প্রায় একই। এটা মাইনাস করা আছে, এটা প্লাস করা আছে, এটা মাইনাস করা আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে। তাহলে যা আছে তাই, শুধু 4 আর 2 বিয়োগ করলেই হবে। তাহলে মানটা কত আসছে? 2-2π² z² e4m/n² h²। তাহলে মাইনাস সাইনটা কেন হয় সহজ করে বলে দিচ্ছি। মাইনাস সাইনটা কারণ হচ্ছে নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে ইলেকট্রনের শক্তি 0 ধরা হয়। ইলেকট্রন যখন নিউক্লিয়াসের কাছে আসে তখন নিউক্লিয়াসের সঙ্গে আকর্ষণ বলে আবদ্ধ হয়। আবদ্ধ যেই হচ্ছে সঙ্গে সঙ্গে তার শক্তি কমে যাচ্ছে, সে স্থায়িত্ব লাভ করছে, এবং শক্তি কমে গেলে অটোমেটিক তার মানটা 0 হয়ে যাবে, কারণ আমরা প্রথমেই ইনিশিয়ালি তাকে 0 ধরেছিলাম। তো এই ফর্মুলাটা একেবারে খুব সুন্দর করে মনে রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে। এটা খুব কাজের ফর্মুলা, যে ইলেকট্রনের মোট শক্তির মানটা -2π² z² e4m/n² h²। e4 বলতে e⁴, তো e⁴ না বলে আমি e4m বলি, বা যেভাবে তোমাদের সুবিধা মুখস্থ রাখবে। জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, ই হচ্ছে আধান আর ইলেকট্রনের আধান, এম হচ্ছে ইলেকট্রনের ভর, এন হচ্ছে কক্ষপথের সংখ্যা, আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। আশা করি বুঝতে পেরেছো এগুলো। এরপরে যেটা করবো সেটা হচ্ছে একটা ইলেকট্রনকে যখন আমরা একটা কক্ষপথ থেকে আরেক কক্ষপথে নিয়ে আসবো, তাহলে ইলেকট্রনের শক্তি রাশিমালা আমার বার করতে শিখে গেছে। এইবারে ইলেকট্রনের শক্তি রাশিমালা বার করা যেই হয়ে গেল, এবারে আমরা দেখব যে ইলেকট্রন যখন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে শিফট করবে তখন তার শক্তির মানটা কত হবে। ধরো আমি এখানে দুটো কক্ষপথ ধরলাম n1 n2, অর্থাৎ এটা দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে চতুর্থ, 1 2 3 4 চতুর্থ কক্ষপথ। ধরো একটা ইলেকট্রন চতুর্থ থেকে দ্বিতীয় কক্ষপথে আসলো, সঙ্গে সঙ্গে কী করবে, তার শক্তিটা বিকিরণ হয়ে যাবে, কারণ বাইরে থেকে ভিতরে আসছে। তো n1 কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত হচ্ছে, আমরা n1 লিখবো, যা আছে তাই, শুধুমাত্র এখানে n1 লিখবো।
আর N2 কক্ষপথে শক্তি যদি E2 হয়, E2 তাহলে এখানে যা আছে সব যা আছে তাই লিখবো, শুধুমাত্র এখানে N2 লিখবো। খেয়াল করে দেখো, এটা N1 লেখা আছে, N2 লেখা আছে, আর যা আছে সব একই জিনিস। তাহলে আমরা ডেল্টা ই অর্থাৎ শক্তির পরিবর্তন আমরা কী করে হিসেব করবো? E2 মাইনাস E1, অর্থাৎ E2 বলতে এইটা বিয়োগ এইটা, এটা বিয়োগ করলাম, এটা মাইনাস দিয়ে মাইনাস লিখলাম, মাইনাস প্লাস হয়ে গেল, ওটাকে আগে লিখলাম, আগে লিখে ক্যালকুলেশন করলে, অর্থাৎ আমরা যদি এই N1 আর N2 ছাড়া বাকিগুলো তো সব একই, কমন নেওয়া হলো, অঙ্কের নিয়মে কমন নিলাম, তাহলে 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার। মনে রাখবে প্রথমে 1 হয়, পরেরটা 2 হয়, অর্থাৎ যে কক্ষপথটা কম সংখ্যা দিয়ে নির্দেশিত করব সেইটাকে আগে লিখতে হয়, আর যেটা বেশি সংখ্যা সেটাকে কী লিখতে হয়? পরে লিখতে হয়। 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার। এটা হচ্ছে শক্তির কিন্তু আমরা একটা কক্ষপথ থেকে ইলেকট্রন যদি আরেকটা কক্ষপথে যদি জাম্প করে তাহলে কিন্তু আমরা এই শক্তি এই ফর্মুলা দিয়ে বার করতে হবে। খুবই সোজা ফর্মুলা, একদম খুবই সোজা, একটু দেখলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। এইবারে এই ফর্মুলা থেকে আমরা একটু মডিফিকেশন করব, যে এই ফর্মুলাতে আরও অন্যান্য কিছু সূত্রগুলো অ্যাড করব। সেটা হচ্ছে কি, দেখো, ম্যাক্স প্লাঙ্ক, নিশ্চয় নাম শুনে হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, প্লাঙ্কের ধ্রুবক যেটা, তার যে একটা সমীকরণ সেটা হচ্ছে E = H নিউ। ই হচ্ছে শক্তি বা এনার্জি, H হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট বা প্লাঙ্কের ধ্রুবক, আর নিউ হচ্ছে কম্পাঙ্ক, অর্থাৎ যে শক্তিটা আসছে বা যে শক্তিটা বিকিরণ হচ্ছে সেই বিকিরিত শক্তির ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক হচ্ছে নিউ। উচ্চারণটা মনে রাখবেন, নিউ, নতুন, নিউ। তো আমরা কি করলাম, এই যে ই বেরিয়েছিল আগের লাইনে, ই মানে তো শক্তি, ই মানে হচ্ছে এনার্জি, তো এনার্জির জায়গায় আমরা এইচ নিউ, এটা শক্তির পার্থক্য মানেও সেটা শক্তি, তো E = H নিউ, তাহলে আমরা এই জায়গাটায় H নিউ বসিয়ে দিলাম। ঠিক এই ফর্মুলা অনুযায়ী বসিয়ে দিলাম, যা আছে দিকে তাই থাকবে। তারপরে কি করছি, এখানে এইচটাকে আমরা এই বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে আসলাম, তাহলে H³ হয়ে গেল, এটাকে নিচে নিয়ে আসলাম, H³ হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে হবে যে নিউ বার সি, নিউ = আমি লিখে দিয়েছি এখানটায় যে নিউ = নিউ বার সি, এটাকে বার বলা হয়, মাথায় দাগ দিলে তাকে বার বলা হয়। মানে আমরা কম্পাঙ্ক দুরকমভাবে ব্যবহার করে লিখি আমরা, একটা হচ্ছে ভাইব্রেশন পার সেকেন্ড, এটা হচ্ছে নিউ, এটা হচ্ছে ভাইব্রেশন পার সেন্টিমিটার। ভাইব্রেশন পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কম্পন বা কম্পনের সংখ্যা। নিউ বার হচ্ছে ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে আমরা ভাইব্রেশন পার সেন্টিমিটার, মানে প্রতি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে কটা তার ভাইব্রেশন হচ্ছে, সেটা হচ্ছে নিউ বার। দুটোই কিন্তু কম্পাঙ্ককে আমরা রিপ্রেজেন্ট করি। এই নিউ বারকে তরঙ্গ সংখ্যা বলা হয় বা ওয়েভ নাম্বার বলা হয়। সি হচ্ছে আলোর গতিবেগ, তাহলে নিউ = নিউ বার সি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা খুব সোজা ফর্মুলা, নিউ = নিউ বার সি। তাহলে আমরা এখানে দুটো ফর্মুলা এখানে অ্যাড করেছি, কী বলো দেখি। একটা হচ্ছে প্লাঙ্কের যে ইকুয়েশনটা E = H নিউ, আর একটা হচ্ছে নিউ = নিউ বার সি। এই দুটো ফর্মুলা আমরা ওখানে অ্যাড করেছি এই জায়গাটায়। তো নিউয়ের জায়গায় নিউ বার সি লিখেছি, অর্থাৎ এখান থেকে আমরা আবার নিউ বারটা লিখে সিটাকে আবার নিচে নিয়ে গেছি, তাহলে এটা কী হয়ে গেল, CH³ হয়ে গেল, তাই না? তো এখানটায় আবার একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আরও একটা মানে আমরা রিলেশনটাকে আমরা লিখছি, সেটা হচ্ছে কি নিউ বার = 1/λ। ল্যামডা মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য আর তরঙ্গ সংখ্যা পরস্পর ব্যস্তানুপাতিক, অর্থাৎ নিউ বার = 1/λ। এইগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ এগুলো ফিজিক্সে যখন সাউন্ড, যখন তোমরা শব্দ যখন পড়বে, মানে শব্দবিজ্ঞান যেটা পড়বে, তখন কিন্তু এইগুলো তোমাদের কাছে আবার ইজি মনে হবে। তো আপাতত এগুলো মনে রাখতে হবে, নিউ বার হচ্ছে 1/λ সমান। নিউ বার মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা বা ভাইব্রেশন পার সেন্টিমিটার, নিউ হচ্ছে কম্পাঙ্ক অর্থাৎ ভাইব্রেশন পার সেকেন্ড। তো আমরা এখানটা কী করলাম, একসঙ্গে তিনটেকে রিলেট করলাম। নিউ বার = এটা সি দিয়ে এখানে গুণ করলাম, তাহলে CH³ হলো, বা 1/λ, নিউ বার মানে হচ্ছে 1/λ, তাহলে 1/λ মানে নিউ বার = এইটা। তো এটা যখনই আমরা পেলাম, এই ইকুয়েশনটা খুব ভালো করে মনে রাখবে, খুব সোজা কিন্তু, একটু খেয়াল করলেই বুঝতে পারবে এবং কঠিন লাগবে না কিন্তু। এইগুলোই অ্যাটমিক স্ট্রাকচারের মেন কিন্তু পয়েন্ট, এইগুলোই কিন্তু মনে যারা পারে তারা সব এই কোশ্চেনগুলো ভালোভাবে, এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো ভালোভাবে অ্যাটেম্প করতে পারে। এইবারে দেখো, ওই যে সমীকরণটা যেটা রয়েছে, আমরা ওই আগে যেটা করলাম এক্ষুনি, যে
2 পাই স্কোয়ার 1 বাই ল্যামডা ইকুয়ালস টু নিউ বার ইকুয়ালস টু 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার ছিল এখানটা, জেড স্কোয়ার E4m বাই CH কিউব। আমরা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যখন এটাকে বার করছি তখন জেডের মানটা 1 বসাবো। তাহলে এখানে 1 যদি বসা তাহলে 1 স্কোয়ার, মানে এটাকে অ্যাকচুয়ালি আমরা জেডটাকে আউট করে দিলাম, জেডটা লিখলাম না, কারণ এটা 1 যেই করলাম এটা তোমার হাইড্রোজেনের জন্য হয়ে গেল। তো এইবারে দেখো এইটার মধ্যে যে পাই বা ই বা এম সি এই সবগুলো কিন্তু কনস্ট্যান্ট, ধ্রুবক সংখ্যা। ই মানে ইলেকট্রনের আধানের ধ্রুবক সংখ্যা, ইলেকট্রনের আধান কোনো দিনই পাল্টায় না, সে পৃথিবীর তুমি যেখানে নিয়ে যাও না কেন। ইলেকট্রনের ভর কোনো দিনই পরিবর্তন হবে না, তুমি যেখানে নিয়ে যাও না কেন। সি হচ্ছে আলোর গতিবেগ, এটা একটা ধ্রুবক সংখ্যা। এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এর নামই তো ধ্রুবক, তাহলে এটাও কিন্তু একটা ধ্রুবক সংখ্যা। তাহলে এতগুলো ধ্রুবক মিলে একটা যে নতুন ধ্রুবক পাবো তাকে লিখবো আমরা আর। এই আরকে বলা হয় রিডবার্গ ধ্রুবক বা রিডবার্গ কনস্ট্যান্ট। খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এটা। তাহলে এই কোয়েশনে আমরা এইটা এত বড় কিছু না লিখে আমরা আর লিখে দেবো। তাহলে 1 বাই ল্যামডা ইকুয়ালস টু নিউ বার ইকুয়ালস টু আর ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। তাহলে এখানে ইকুয়েশনটা অনেক সরল হয়ে গেল, সোজা হয়ে গেল, মনে রাখতেও সুবিধা হবে। তো আরটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক বা রিডবার্গ কনস্ট্যান্ট, এর মানটা হচ্ছে 109,678 সেন্টিমিটার ইনভার্স। কী করে না এই মানটা পাওয়া গেছে না, এই অংশটাকে আমরা নিলাম, নিয়ে পায়ের মান কিছু একটা বসালাম, এই 3.14 বসালাম। ইলেকট্রন আধানের মানটা বসানো হয়েছে, এম এর ভরের মানটা বসানো হয়েছে, আলোর গতি বসানো হয়েছে এবং প্ল্যাঙ্কের ধ্রুবকের মান বসানো হয়েছে। বসিয়ে এটাকে সিম্পলিফিকেশন করেছি, সরল করেছি, করে যে মানটা এসে সেটার মান হচ্ছে এইটা। কার ক্ষেত্রে না হাইড্রোজেনের ক্ষেত্রে, কিন্তু মনে রাখবেন হাইড্রোজেনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কত আছে 109,678, মানে সেন্টিমিটার ইনভার্স কিন্তু আসবে, ইউনিট আসবে সেন্টিমিটার ইনভার্স। এইটা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের মান। যদি আমরা এখানটায় জেড যদি বসাই তাহলে কিন্তু এই মানটা চেঞ্জ হয়ে যাবে। জেডের মান যদি আমরা 2, 3, 4 যাই বসাই না কেন তাহলে এই মানটা চেঞ্জ হবে, কারণ আমরা এখানে জেড ছাড়া বার করেছি। যাই হোক, এটা বুঝতে গেলে এখন অত ভাবার দরকার নেই। আমরা এটাকে সিম্পলিফিকেশন করে আমরা যদি আদার্স অন্য পরমাণুর ক্ষেত্রে যদি আমরা এটা ইউজ করি তখন আমরা কি করব, এই জেডটাকে আর বাদ দেওয়া যাবে না। আগে যেখানে জেডটা লিখে নিই সেই জেডটা এখানে কিন্তু আমরা আবার ইনক্লুড করে দেবো। অর্থাৎ এখানে আবার যদি জেড লিখে তাহলে জেড স্কোয়ারটাকে আলাদা করে বাকিটার মান হচ্ছে আর বসাবো। তাহলে এই জেড স্কোয়ার আর, তাহলে এই যে সমীকরণটা যেটা লেখা হলো যে ইকুয়েশনটা 1 বাই ল্যামডা ইকুয়ালস টু নিউ বার জেড স্কোয়ার আর 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এই জেড স্কোয়ার দিয়ে যখনই আমরা এখানে গুণ করে দিলাম এটা হচ্ছে একটা জেনারেল ফর্মুলা পরিণত হলো। সমস্ত ফর্মুলার ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে। তোমায় কিন্তু খুব সহজ পরীক্ষায় কোশ্চেন দেবে, খুবই সোজা। যারা জানে তারা এটা পারবে, যারা ইকুয়েশন মনে রাখতে পারবে তারা এটা পারবে। সেটা হচ্ছে কি, ধরো একটা ইলেকট্রন বলে দিল যে 4 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন স্থানান্তর হলো, তাহলে যে তরঙ্গ দৈর্ঘ্যর যে শক্তি নির্গত হবে তার তরঙ্গ দৈর্ঘ্য কত। তখন তুমি কি করবে, 1 বাই ল্যামডা ইকুয়ালস টু নিউ বার জেড, এই ফর্মুলা ইউজ করবে। যদি হাইড্রোজেন বলা থাকে তাহলে জেডের জায়গায় 1 বসাবে, যদি হিলিয়াম বলা থাকে জেডের জায়গায় 2 বসাবে, যদি লিথিয়াম বলা থাকে তাহলে জেডের জায়গায় কত বসাবে, 3 বসাবে। এইভাবে মানটা বসাবে। আর 4 থেকে 1 বলতে n2-র জায়গায় 4 বসাবে, n1-এর জায়গায় 1 বসাবে। তাহলে এখানে একটা ক্যালকুলেশন করে আমরা 1 বাই ল্যামডা ইকুয়ালস টু এটা পাবো বা নিউ বার ইকুয়ালস এটা পাবো। যদি তরঙ্গ দৈর্ঘ্য বার করতে দেয় তাহলে আমরা জাস্ট এই ল্যামডাটা এই অংশটা নেবো, ল্যামডা 1 বাই ল্যামডা ইকুয়ালস টু, তাহলে এইটা লিখবো, তখন নিউ বারটাকে লেখার দরকার নেই। তো ল্যামডা এখান থেকে সব মান জানা আছে, তাহলে রিডবার্গ কনস্ট্যান্টের মানও জানা আছে, তাহলে সবগুলো বসালে আমরা ল্যামডা বার করতে পারবো, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য আমরা বার করতে পারবো। এই ইকুয়েশন নিয়ে বিভিন্ন বিজ্ঞানী হাইড্রোজেনের রেখা বর্ণালী বার করেছে। সে বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন রকমের রেখা বর্ণালী, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইজি, দেখে ভয় লাগছে হয়তো কিন্তু খুব ইজি। যে হাইড্রোজেন তো নিরবিচ্ছিন্ন বর্ণালী দেয় না, দেয় বিচ্ছিন্ন বর্ণালী বা রেখা বর্ণালী। তা বিভিন্ন রকমের রং পাওয়া যায়, কিন্তু লাইন বাই লাইন সব সাজানো থাকে না, একটু এলোমেলো থাকে, এবং সেই এলোমেলোগুলো হচ্ছে বিভিন্ন রকম হতে পারে। কোনো বর্ণালী আমরা চোখে দেখতে পাবো, কোনো বর্ণালী আমরা চোখে দেখতে পাবো না, কারণ আমাদের চোখের একটা ক্যাপাসিটি আছে, একটা ক্ষমতা আছে। সেটা হচ্ছে কি না, আমাদের যে ভিজিবল রেঞ্জ দেখার ক্ষমতা আছে, দৃশ্যমান আলো দেখার ক্ষমতা আছে। আমরা ইউভি রশ্মি দেখতে পাই না, আমরা হচ্ছে অবলোহিত বা IR রে দেখতে পাই না, আমরা কিন্তু রেডিও ওয়েভ দেখতে পাই না, আমরা মাইক্রোওয়েভ দেখতে পাই না, আমরা গামা রশ্মি দেখতে পাই না, আলফা রশ্মি দেখতে পাই না। শুধু দেখতে পাই হচ্ছে যারা আমাদের চোখে যে উত্তেজনা সৃষ্টি করে, রেটিনার যে ক্যাপাসিটি আছে, তারা শুধুমাত্র সেখানকার সেলগুলো শুধুমাত্র রেসপন্স করে ভিজিবল
আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য তার উপরেই সেটা ওই সমস্ত রেটিনার কোষগুলো বা নার্ভ কোষগুলো রেসপন্স করে, তাই জন্য আমরা তার ফিলিংসটা পাই, তার রঙটা বুঝতে পারি। তো এখানে আমরা বিভিন্ন ট্রানজিশন, আমি যেমন 4 থেকে 1 একটু আগে বলেছিলাম যে ইলেকট্রন 4 নম্বর অরবিট থেকে 1 নম্বর অরবিটে স্থানান্তরিত হলো, কিন্তু এই ব্যাপারটা সবসময় 4 থেকে 1 হতে পারে না, 5 থেকে 1 হতে পারে, 5 থেকে 2 হতে পারে, 3 থেকে 2 হতে পারে, 4 থেকে 6 হতে পারে, বিভিন্ন রকমের এদিক ওদিক নানা রকমভাবে ইলেকট্রনিক ট্রানজিশন, একে বলা হয় ইলেকট্রনিক ট্রানজিশন। একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে ইলেকট্রনের স্থানান্তরকে সহজ ইংলিশে কী বলবো আমরা? ইলেকট্রনিক ট্রানজিশন। তো ইলেকট্রনিক ট্রানজিশনের জন্য অনেকগুলো আমরা লাইন পাবো। যেমন ধরো এইখানটায় আমি একটা যে আগে এই ছবিটা দেখে নাও, যে একটা ইলেকট্রন যদি যে কোনো একটা কক্ষপথ থেকে, ধরো এই কক্ষপথ থেকে যদি এইখানটায় আসে, তাহলে এখানে যে শক্তির বিকিরণটা হবে নিশ্চয়ই এখানকার ইলেকট্রন এখানটা আসলে ততটা শক্তির বিকিরণ হবে না, বা এই ইলেকট্রন জাম্প করে এখানটায় গেলে ততটা শক্তির বিকিরণ হবে না, বা এখানকার ইলেকট্রন জাম্প করে যদি এখানটায় আসে ততটা শক্তির বিকিরণ যা হবে সব ক্ষেত্রে সমান না, বিভিন্ন ধরনের শক্তির বিকিরণ হবে। আর বিভিন্ন ধরনের শক্তির বিকিরণ যদি হয় তাহলে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আমরা স্পেকট্রাম পাবো, বর্ণালী পাবো। তো এইটার উপর বেস করে কয়েকজন বিজ্ঞানী কতগুলো বর্ণালী ওনারা পেয়েছেন, সেই বর্ণালীর আমরা পরপর নামগুলো মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে লিম্যান সিরিজ। সেই বর্ণালীগুলো সিরিজ কেন বলা হয়, অনেকগুলো আমরা লাইন পাচ্ছি, সেটা আমি একটু পরে সিরিজটা কেন আসছে আমি পরে বলছি। তো নামগুলো মনে রাখবে, লিম্যান, বামার, পাশ্চেন বা প্যাশন বলে, ব্র্যাকেট এবং ফুন্ট। পি দিয়ে শুরু কিন্তু বানানটা PFUND হলেও উচ্চারণ হবে ফুন্ট, এবং হামফ্রিজ। আমি এটা মনে রাখার জন্য বলি যে LBPPH, LBPPH, এল থেকে লিম্যান, বি থেকে বামার, বি থেকে প্যাশন, বি থেকে ব্র্যাকেট, বি থেকে ফুন, এইচ থেকে হামফ্রিজ। এখান থেকে এরমভাবে যদি ভাগ করে নাও, এরমভাবে মনে রাখতে পারো সহজ করে। লো ব্লাড প্রেশার হাই, লো ব্লাড প্রেশার হাই, লো ব্লাড প্রেশার হাই, লিম্যান, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফুন, হামফ্রিজ। তো লিম্যান সিরিজটা কি? এই ইকুয়েশানে যখন আমরা N1 এর জায়গায় 1 নম্বর কক্ষপথ ধরবো, অর্থাৎ প্রথম কক্ষপথ ধরবো, প্রথম অরবিট ধরবো, তখন এই প্রথম অরবিটে ইলেকট্রন ট্রানজিশন হবে কিভাবে না, 2 থেকে 1 আসলো, এ একটা হতে পারে ট্রানজিশন, 2 থেকে 1 আসলো, 3 থেকে 1, 4 থেকে 1, 5 থেকে 1। তাহলে এতে আমরা যে অনেকগুলো বর্ণালী পাবো, সেই বর্ণালীর যে সারণী পাবো তাকে আমরা বলবো লিম্যান সিরিজ। 5 থেকে 6 থেকে হতে পারে 1, 7 থেকে 8, 8 থেকে 1, 7 থেকে 1, 8 থেকে 1, 9 থেকে 1, এইভাবে অনেকগুলো হতে পারে ট্রানজিশন, কিন্তু এখানে কিন্তু 1 ধরবো। N1 হচ্ছে প্রথম কক্ষপথ ধরবো, এটা হচ্ছে লিম্যান সিরিজ। এখানে যে বর্ণালী পাওয়া যায় সেই বর্ণালী কিন্তু দেখতে পাই না, কিন্তু বর্ণালী পাওয়া যায় সেটা হচ্ছে UV রেঞ্জে পাওয়া যায়। বামারের ক্ষেত্রে যদি ইলেকট্রন 2 নম্বর কক্ষপথে আসবে, অর্থাৎ 3 থেকে 2, 4 থেকে 2, 5 থেকে 2তে হলে যে বর্ণালী পাবো, 6 থেকে 2 হলে আরও একটা বর্ণালী পাবো, 7 থেকে 2তে আসবে, 8 থেকে 2-এ ইলেকট্রন আসবে, 9 থেকে 2 ইলেকট্রন আসবে। এই যে ইলেকট্রনিক ট্রানজিশনগুলো কিন্তু মনে রাখতে হবে 2-এ আসবে, অন্যান্য অসীম থেকে 2-এ আসবে। এর ফলে আমরা অনেকগুলো বর্ণালীর একটা সারণী পাবো বা সিরিজ পাবো, তার নাম হচ্ছে বামার সিরিজ। সেটা পাওয়া যায় ভিজিবল রেঞ্জে, একমাত্র বামার সিরিজটাই দেখতে পাওয়া যায় খালি চোখে, বা আমরা মানব চক্ষুর ক্ষমতা শুধুমাত্র ভিজিবল রেঞ্জের আলোক দেখতে পায় বা রেডিয়েশন দেখতে পায়, অন্যগুলো দেখতে পায় না। প্যাশনের ক্ষেত্রে কি হচ্ছে না, 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন আসবে কোত্থেকে না, 4 থেকে 5 থেকে 6 থেকে 7 থেকে 8 থেকে 9 থেকে এবং ইনফিনিটি থেকে যদি আসে, অর্থাৎ 4 থেকে 3-এ আসলে একরকম বর্ণালী পাবো। সেই বর্ণালী IR রিজিয়ন, অবলোহিত সীমার মধ্যে থাকবে, IR ইনফ্রারেড রিজিয়নের মধ্যে থাকবে। 4 থেকে 3-এ যদি আসে, 5 থেকে 3-এ আসলে আরও একটা বর্ণালীর সেট পাবো, 6 থেকে 3-এ আসলে আরও একটা বর্ণালী পাবো, 7 থেকে 3-এ আসলে আরও একটা বর্ণালী পাবো। এইভাবে অসীম দূরত্ব থেকে 3-এ আসলে আরও একটা বর্ণালীর সেট পাবো। সেই বর্ণালীগুলোর রিজিয়নটা হচ্ছে IR রিজিয়ন, এটাও দেখতে পাবো না আমরা। এইভাবে ব্র্যাকেটের ক্ষেত্রে 4, 5 থেকে 4-এ, 6 থেকে 4-এ, 7 থেকে 4-এ। ফুন্ডের ক্ষেত্রে 5, 6 থেকে 5, 7 থেকে 5, 8 থেকে 5। হামফ্রিজের ক্ষেত্রে 6, 7 থেকে 6, 8 থেকে N1 6 হবে। এইভাবে ইলেকট্রনগুলো জাম্প করবে। এই সবগুলো মনে রাখবে, এই প্যাশন থেকে হামফ্রিজ পর্যন্ত সবগুলো IR রিজন, এগুলো দেখতে পাই না আমরা, শুধু দেখতে পাই কোনটা, বামার, UV দেখতে পাই না। ওই জন্য সবসময় আমাদের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করা হয় কী দিয়ে না, বামার
সিরিজ দিয়েই পরীক্ষা নিরীক্ষা করা হয়, কারণ আমরা দেখতে পাই তো যে বর্ণালী দেখতে পাবো সেটা বামারের বর্ণালী দেখতে পাই, বামার সিরিজের বর্ণালীগুলো দেখতে পাওয়া যায়। তাই এখানে যাবতীয় পর্যবেক্ষণ গবেষণা যা যা করা হয়েছে সবই মনে রাখবে বামারের যে ট্রানজিশান, ইলেকট্রনিক ট্রানজিশান, তার উপর বেস করে। তো তাহলে বুঝতেই পারছো যে পরপর সিকোয়েন্স মনে রাখতে হয়। লিম্যান হলে 1, বামার হচ্ছে 2, প্যাশন হচ্ছে 3, ব্র্যাকেটে 4, ফুন্ডে 5, হামফ্রিজে 6, অর্থাৎ এল বিপি বিপি এইচ। এল হলে N1 1, বামার হচ্ছে 2-এ আসবে, পাশছেনে 3 নম্বর, দেখবে 1 2 3 4 পরপর কিন্তু আছে। 1 হলেই লিম্যান, মানে 1-এ আসবে ইলেকট্রন যদি প্রথম অরবিটে আসে, দ্বিতীয় অরবিটে আসলে বামার, 3 নম্বর অরবিট আসলে সেটা প্যাশন, মানে হায়ার কোনো অরবিট থেকে 1-এ আসলে লিম্যান, 2-এ আসলে বামার। এইভাবে কিন্তু ইলেকট্রন পরীক্ষায় কিন্তু এখান থেকে নিউমেরিক্যালস থেকে কোশ্চেন থাকে। আগে তোমরা এটা পড়ে নাও সহজ থিওরি পার্টগুলো, আমি এর থেকে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কিছু কোশ্চেন এবং কিছু নিউমেরিক্যালস আমরা নেক্সট ভিডিওতে আমি তোমাদের সেন্ড করব। আপাতত এইগুলো আছে, যদি কারোর প্রবলেম হয় আমাকে আবার বলবে। এগুলো ম্যাথমেটিক্যাল বেসড থিওরি আমরা পড়ছি, এটা অঙ্ক আছে, এগুলো ভিডিওতে বুঝতে হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু আমি খুব সহজ করে চেষ্টা করছি, তোমরা একটু আরও ভালো করে দেখার চেষ্টা করো। আর যেগুলো পড়াচ্ছি এইগুলোই পড়তে হবে, এইগুলো ভালো করে রপ্ত করার যদি করো তাহলে বইয়ের অন্যান্য সমস্ত কিছু তোমরা নিজে বুঝতে পারবে। আর এই চ্যাপ্টারের বাকিগুলো সব আমি সিকোয়েন্স অনুযায়ী পরপর আমি পড়িয়ে দিচ্ছি তোমাদের, বা পড়ানোর পরে তোমরা সবগুলোর মধ্যে একটা সুন্দর লিঙ্ক খুঁজে পাবে। এখন একটু তোমাদের এই পার্ট বাই পার্ট পড়ে যেতে হবে এবং খুব তাড়াতাড়ি শুরু করতে হবে। আর আমি দেখি পরিস্থিতি যত স্বাভাবিক হবে তত আমি বারাসাতে শিফট করব, কারণ তখন তোমাদের আবার ফেস টু ফেস বা সামনাসামনি বসে পড়ানো যাবে। আপাতত এইগুলো কিন্তু তোমাকে ভালো করে জেনে রাখতে হবে, পড়ে রাখতে হবে, ঠিক আছে? ইন্টারাকশান করবে, ফোন করবে আমাকে যদি বুঝতে না পারো। অনেকেই ফোন করে, অনেকেই ফোন করে না, আমি বুঝতে পারি না তারা দেখছে কি না। তো অবভিয়াসলি এটা মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? ভালো থেকো সবাই।